হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিস্ট্রি উইথ আরএসএস ক্লাসেস। তো আজকে আমরা যেটা টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে মেহেরগড় সভ্যতা। নর্মালি আমরা কি জানি যে প্রাচীন ভারতের সূচনা হচ্ছে বা সভ্যতার সূচনা হয় আনুমানিকভাবে আমরা সাধারণভাবে মনে করে থাকি যে সিন্ধু সভ্যতা দ্বারা, এবং একটা সময় পর্যন্ত অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে এটা প্রমাণিত হয়েছিল যে আর্যদের আগমনের বহু পূর্বে সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে একটা নগর সভ্যতা গড়ে উঠেছিল, যেটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামে পরিচিত ছিল। এবং পরে সেখান থেকে আরও অনেক জায়গায় সেই সভ্যতার বিস্তৃতি সম্পর্কে আমরা আলোচনা পেয়ে থাকি। কিন্তু পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গায় খনন কাজের ফলে দেখা গিয়েছে, যেমন ধরো বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, বিভিন্ন জায়গায় যে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, এবং তার ফলে বোঝা যায় যে হরপ্পা সভ্যতা কোনো বিদেশি সভ্যতার অনুকরণ নয়, বরং প্রাক হরপ্পা সভ্যতা, বিশেষ করে বালুচিস্তান অঞ্চলে প্রাক হরপ্পা সভ্যতা বিভিন্ন যে বসতিগুলি ছিল তারই একটা নগরীকৃত বা আধুনিক সভ্য রূপ ছিল, পরিপূর্ণতা পেয়েছিল, যেটা হরপ্পা সভ্যতায়। তাহলে হরপ্পা সভ্যতার যে পূর্ববর্তী যে সভ্যতাগুলো ছিল তার মধ্যে অনেকগুলো জায়গায় অনেক কিছু উল্লেখ পাওয়া গিয়েছে, যেমন হচ্ছে কোয়েটা অঞ্চলে কিলিগুল মুহাম্মদ, লোরালাই উপত্যকার রানাগুন্ডাই, পেরিয়ানাগুন্ডাই, কুল্লিমেহি এবং মেহেরগড়। এই এতগুলো জায়গার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা ছিল এবং সবথেকে উন্নত যে সভ্যতাটা ছিল সেটা হচ্ছে কিন্তু মেহেরগড় সভ্যতা। তো আজকের ক্লাসে আমরা সেই মেহেরগড় সভ্যতা সম্পর্কে কিন্তু আলোচনা করব, এবং সবশেষে আমরা একটু আলোচনা করে নেব যে মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতার মধ্যে কিছু যে পার্থক্য যেগুলো সেগুলো কিন্তু আমরা জাস্ট একটু শর্টে আলোচনা করে নেব। ভারতীয় সভ্যতা আমরা জানি যে অনেক প্রাচীন, এবং খ্রিস্টের জন্মের প্রায় 5 লক্ষ বছর পূর্ব থেকে মানুষের বসবাস শুরু হয়েছিল পৃথিবীর বুকে। সেটা আমরা দেখেছি এর আগে যখন আমরা অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি দেখেছি, সেখানে আমরা দেখেছি। তো যারা সেই ক্লাসটা করোনি, তোমরা যে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারো যে কোন যুগে কীভাবে আবির্ভাব হয়েছে, এবং তার পাশাপাশি এশিয়ার বিভিন্ন অঞ্চলেও যখন মানুষের বসতি শুরু হয়, তার মধ্যে ভারতেও কিছু কিছু অঞ্চলে শুরু হয়েছিল। তো এই যুগের সেরকম কোনো লিখিত বিবরণ যেহেতু পাওয়া যায়নি, সাধারণত মানুষের বিভিন্ন যে ব্যবহৃত যে দ্রব্যগুলো ছিল তার উপর নির্ভর করেই তৎকালীন ইতিহাস সম্পর্কে একটা ধারণা করা হয় বা পরবর্তীকালে রচনা করা হয়। তাই এই যুগকে সাধারণভাবে কি বলা হচ্ছে, প্রাগৈতিহাসিক যুগ বলা হয়ে থাকে। সাধারণভাবে মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করে এই যুগকে ব্যবহার করতে থাকে, এবং সেই হিসেবে একে প্রস্তর যুগ বা পাথরের যুগ বলা হতো। এবং এই প্রস্তর যুগকে কিন্তু আবার মোটামুটি 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এবং শেষ দিকে যেরকম আমরা যদি এটা সিন্ধু সভ্যতা দেখি, তাহলে কিন্তু সেটা ছিল তাম্রপ্রস্তর যুগ, কারণ সেখানে পাথরের পাশাপাশি কিন্তু তামার ব্যবহারও শুরু হয়ে গিয়েছিল। তাহলে আমরা কি দেখব, যদি প্রাচীন প্রস্তর যুগ দেখি, একটু শর্টে আমরা দেখে নিই যে এই যুগের মানুষেরা যেসব হাতিয়ার ব্যবহার করতো তার আয়তন ছিল বড় বড়। দেখো এখানে স্ক্রিনে আমি 4টে যে যুগ বলা হয়েছে, অর্থাৎ যে এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ, এটা নব্য প্রস্তর যুগ, এটা মধ্য প্রস্তর যুগ, এবং এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। তা 1, 2, 3, 4, ঠিক আছে। তো প্রাচীন প্রস্তর যুগে কি হচ্ছে, সেগুলো একটু বড় এবং অপেক্ষাকৃত একটু ভোঁতা প্যাটার্নের ছিল। ভারতে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া যায়। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা, এবং আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের মাদ্রাজ বা বর্তমানে চেন্নাই। এটাকে কিন্তু সোয়ান সংস্কৃতি বা সোয়ান কালচার বা মাদ্রাজ সংস্কৃতি বা ম্যাড্রাস কালচারও বলা হয়। নেক্সট আসছি মধ্যপ্রস্তর যুগে। মোটামুটি যেটা মনে করা হয় যে 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতবর্ষে এই মধ্যপ্রস্তর যুগের অস্তিত্ব ছিল। মানুষের ব্যবহৃত বিভিন্ন ক্ষুদ্র আকৃতির হাতিয়ারই ছিল কিন্তু এই যুগের প্রধান বৈশিষ্ট্য। ভারতের কোথায় কোথায় এই যুগের যে ধ্বংসাবশেষ বা জীবাশ্ম বা উদাহরণ পাওয়া গেছে বা অস্ত্র পাওয়া গেছে, সেটা হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা। এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো, মাটির শিল্প এবং কৃষিকাজের
শুরু হয়ে গেছিলো এবং বিশেষ করে মৃৎ যে শিল্প বা মাটির যে শিল্প ছিল সেটা কিন্তু পুরোপুরি হাতে নির্মাণ ছিল। তখনও পর্যন্ত কিন্তু কুমোরের যে চাকা যেটার সাহায্যে ব্যবহার করা সেটার কিন্তু তখনও আবিষ্কার হয়নি। নেক্সট আসছি নব্যপ্রস্তর যুগে। এরপরে আসে কিন্তু নব্যপ্রস্তর বা নতুন প্রস্তর যুগ। ভারতের প্রায় সব জায়গাতেই এই যুগের নিদর্শন পাওয়া গিয়েছে এবং মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব 4000 থেকে ভারতে এই যুগের সূচনা হয়েছিল। এই যুগের হাতিয়ারগুলি ছিল অপেক্ষাকৃত অনেক বেশি মসৃণ, ধারালো এবং ব্যবহারের উপযোগী। এই যুগে যেহেতু কৃষি এবং পশুপালনের দিক থেকে মানুষ অনেক বেশি এগিয়ে গিয়েছিল, তারা স্থায়ী বসতি গড়ে তুলেছিল, কুমোরের চাকা আবিষ্কার করে ফেলেছিল, আগুন জ্বালতে শিখে গিয়েছিল, বস্ত্রশিল্প অর্থাৎ পোশাক তৈরি করতে শিখে গেছিল। ফলে এদের অস্ত্র এবং ব্যবহারকৃত যেসব যন্ত্রপাতি ছিল সেগুলোতেও কিন্তু উন্নতি ঘটেছিল। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের পরে মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার করতে শেখে সেটা হচ্ছে তামার যুগ। কালক্রমে তামার সঙ্গে টিনের ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হচ্ছে এবং ব্রোঞ্জেরও শুরু হয়। নবপ্রস্তর যুগ এবং ধাতুর যুগের মধ্যে কোনো একটা নির্দিষ্ট যে পার্টিকুলার এই টাইমে যে পাথরের ব্যবহার বন্ধ হয়ে গেছিলো এবং তামার ব্যবহার শুরু হয়েছিল এরকম নেই। পাথর এবং তামা অর্থাৎ ধাতুর ব্যবহার কিন্তু একই সঙ্গে চলেছিল এবং আস্তে আস্তে যখন ধাতুর ব্যবহারের প্রাচুর্য বা তার উপকারিতা উপযোগিতা বেশি মানুষ বুঝতে শুরু করেছিল তখন আস্তে আস্তে পাথরের অস্ত্রগুলোকে এলিমিনেট করতে শুরু করেছিল এবং সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে সাধারণভাবে আমরা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলে থাকি এবং আর্য সভ্যতার আর্য যুগে আমরা যেটা দেখে থাকি বা জেনে থাকি যে সেখানে লোহার ব্যবহার পাওয়া যায় অর্থাৎ সেখান থেকে লৌহ যুগের শুরু হয়। তো আজকে আমরা যেটা দেখব মেহেরগড় সভ্যতা। সেই মেহেরগড় সভ্যতা হচ্ছে বলা যায় যে নব্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগের সন্ধিক্ষণে কিন্তু একটা সময় কিন্তু এটা তৈরি হয়েছিল। তো চলো দেখে নিই। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতার ক্ষেত্র কোথায়। একটু জুম করি তাহলে দেখতে পাবে এখানে যে বোলান পাস আছে অর্থাৎ হরপ্পা যেখানে আমরা দেখি বিশেষ করে বালোচিস্তান যে এলাকায় রয়েছে সেখানে কিন্তু মেহেরগড় বলে যে জায়গাটা সেখানে কিন্তু দেখা হয়েছে। তো আরও ভালোভাবে ডিটেলসে একটু দেখে নিই। 1974 থেকে 86 খ্রিস্টাব্দে বিশিষ্ট ফরাসি প্রত্নতাত্ত্বিক যার নাম জাঁ ফ্রাঁসোয়া জারি তার নেতৃত্বে মেহেরগড়ে খনন কার্য চালানো হয়। সরি, এটা বোলান হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা কি হবে? এটা বোলান হবে। বোলান যে গিরিপথ বা বোলান পাস যেটা আছে এবং সেখান থেকে যে বোলান গিরিপথের কাছে কোয়েটা নামে একটা শহর আছে সেখান থেকে 150 কিলোমিটার দূরে প্রায় 500 একর ব্যাপ্ত একটা যে প্রত্নক্ষেত্র আবিষ্কার হয়েছে যেটা মেহেরগড় নামে পরিচিত, সেখানে কিন্তু এই মেহেরগড় সভ্যতার অস্তিত্ব পাওয়া গিয়েছে। 7টি স্তর বিশিষ্ট এই প্রত্নক্ষেত্রের প্রথম 3টে স্তর হলো নব্যপ্রস্তর যুগে এবং এই 7টি স্তরে পশুপালকের জীবন থেকে শুরু করে নাগরিক সভ্যতার বা নগর সভ্যতার যে উন্নতি বা উত্তরণ তার কিন্তু একটা সুস্পষ্ট চিত্র এখানে পাওয়া যায়। তো যেহেতু এখানে 7টি পর্যায়ের কথা বলা হয়েছে তাহলে আমরা 7টি পর্যায়ে কিন্তু একে একে আলোচনা করব। প্রথম পর্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর সময়কাল 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ এবং এটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু যে এই যে জিনিসগুলো যেগুলো আমরা যে একটা সন তারিখ বা একটা সময়কাল যেগুলো আমরা জানতে পারি এটা কিন্তু বর্তমানে যে রেডিও কার্বন 14 যে পদ্ধতি আছে সেই বিভিন্ন যে জিনিসপত্র পাওয়া গিয়েছে সেগুলো রেডিও কার্বন 14 পদ্ধতির দ্বারা কিন্তু সেগুলো জানা যায়। তো বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে এটাই বোঝা যায় যে এই এলাকাটি ছিল প্রধানত শিকারী এবং পশুপালকদের একটা অস্থায়ী আবাসস্থল। পরে এখানে আস্তে আস্তে স্থায়ী আবাস গড়ে ওঠে এবং কৃষিভিত্তিক জীবনযাত্রা বিকাশ ঘটতে থাকে। বাসস্থানগুলি এখানে যেগুলো ছিল সেগুলো ছিল তো অপেক্ষাকৃত তৈরি হতো কাদামাটি তৈরি এবং রোদে শুকনো ইট দিয়ে। এখানেই কিন্তু হরপ্পা সভ্যতার সঙ্গে একটা তফাৎ রয়েছে। পরবর্তীকালে আমরা সিন্ধু সভ্যতা যখন পুনরায় পড়ব তখন জানবো, কিন্তু মোটামুটি হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সেই হিসেবে বলছি হরপ্পা সভ্যতার যে ইটগুলো ছিল সেগুলো ছিল কিন্তু রোদে পোড়ানো, আগুনে পোড়ানো, ঠিক আছে, কিন্তু এগুলো ছিল কিন্তু রোদে শুকনো করা। প্রথম তফাৎ। বাড়িগুলি একাধিক ছোট ছোট কামরায় বিভক্ত ছিল এবং কোনো কোনো বাড়িতে ঘর গরম করার জন্য উনুন বা আগুন জ্বালার ব্যবস্থা ছিল। অনেক বাড়িতেই শস্যগার হিসেবে একটি কক্ষ ব্যবহার করা হতো এবং আগুন জ্বালাবার ব্যবস্থা ছিল। এখানে বিভিন্ন যেসব যন্ত্রপাতি পাওয়া গেছে যেমন ধরো জাঁতা, হামানদিস্তা, কাস্তে, পাথরের নানা হাতিয়ার। গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, ভেড়া, ছাগল, ষাঁড়। অনেকে মনে করেন যে এই সময় কুকুরেরও অস্তিত্ব ছিল অর্থাৎ কুকুরকে তারা পোষ মানাতে পেরেছিল।
যেসব শস্যের উদাহরণ পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বার্লি, যব এবং গম। তবে এই স্তরে কোনো রকম মাটির পাত্রের সন্ধান কিছু মেলেনি, তবে কিছু কিছু ছোট ছোট মাটির মূর্তির সন্ধান এখানে পেয়েছেন। এখানে তবে এখানে ব্যবসা বাণিজ্যের কোনো উদাহরণ কিন্তু সেখানে পাওয়া যায়নি। এই যে দেখো যে বৈশিষ্ট্যগুলো বললাম, যে কাদামাটির তৈরি ঘর, কাদামাটি ইটের তৈরি, রোদে শুকনো করা, এবং যেখানে যে ছোট ছোট মূর্তি পাওয়া গেছে এখানে সেই ছবিগুলো দেখানোর মোটামুটি একটা চেষ্টা করা হচ্ছে। নেক্সট আসছে কি দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে এখানে ছবি দেখেই বুঝতে পারছো এখানে পটারি বা মৃৎশিল্পের কিন্তু খুব ভালো উন্নতি হয়েছিল। এর সময়সীমা ছিল 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। আগের যে পর্যায় তার থেকে কিছু নতুনত্ব এবং পরিবর্তন এই যুগে দেখা গিয়েছিল। এই যুগের কিন্তু প্রচুর পোড়া তুলো বীজ পাওয়া গিয়েছে, অর্থাৎ এর থেকে বোঝা যায় যে হরপ্পা সভ্যতার প্রায় 2000 বছর আগে, অর্থাৎ এই মেহেরগড় সভ্যতাতেই কিন্তু তুলো চাষ শুরু হয়েছিল এবং তুলোর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এছাড়া এখানে গম, বার্লি এগুলোও পাওয়া যেত। এখানে লোকেরা সেচ ব্যবস্থা যে গড়ে তুলেছিল তারও নিদর্শন কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া, ছাগলের অস্তিত্ব আছে। এই সময়ে মাটির পাত্রের ব্যবহার ব্যাপক হয় এবং এগুলি হাতে তৈরি হতো। এবং একদম এই পর্যায়ের শেষের দিকে অর্থাৎ 4000 অব্দ নাগাদ সুমের থেকে এখানে কুমোরের যে চাকা সেটা কিন্তু আমদানি করা হয়েছিল। শুধু যে এই সময় মৃৎশিল্পের উন্নতি ঘটেছিল তা নয়, তার পাশাপাশি পাথর ও শাঁখের অস্তিত্ব ও জিনিসের ব্যবহারও হয়েছিল। এবং কুমোরের চাক যে শুধু সুমের থেকে এসেছিল তার থেকে বোঝা যায় যে এই যুগে ব্যবসা বাণিজ্যেরও কিন্তু শুরু মোটামুটি হয়ে গিয়েছিল। তৃতীয় পর্যায়ে কি এই পর্বের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 4000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ। এই পর্বে কৃষি শস্যের একটা বিরাট তালিকা বা কৃষির অগ্রগতির কথা জানা যায়। মৃৎশিল্পের ক্ষেত্রেও একটা ব্যাপক উন্নতি দেখা যায়। এখানে চাকের অর্থাৎ কুমোরের চাকা ব্যবহার, চুল্লির আগুনে পুড়িয়ে বিভিন্ন মৃৎপাত্রের ব্যবহার, বিভিন্ন নকশা, পশু পাখি, গবাদি পশু, গাছপালার ছবি, অর্থাৎ কারুকার্যতা অনেকটা বেড়ে যায়। এছাড়া এই পর্যায়ে তামার বিভিন্ন গহনার নিদর্শনও পাওয়া যায়। এছাড়া তামা গলানোর জন্য এখানে কিন্তু প্রচুর প্রায় 14টার মতো কিন্তু পোড়া মাটির পাত্র বা যেগুলোকে মুচি বলা হয় সেগুলো পাওয়া যায়। তার থেকে বোঝা যায় যে এই পর্বে কিন্তু তামার ব্যবহারের প্রাচুর্যতা বেড়েছিল। এছাড়াও তামার ছুরি, বড়শি, ছেঁদা করা সূঁচ ইত্যাদি কিন্তু বেড়ে ওঠে এবং তার পাশাপাশি কিন্তু পাথর কেটে অলঙ্কারের যে ব্যবহার সেটাও হয়ে থাকে এবং এই সময় বহির্বাণিজ্যের বিস্তার ঘটে। এবার আমরা দেখব চতুর্থ থেকে সপ্তম পর্যায়। এইটা খুব ক্লোজ, ম্যাক্সিমাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়টাই কিন্তু বেশি ছিল এবং চতুর্থ থেকে সপ্তম এই চারটে যে স্তর এটা খুব তাড়াতাড়ি হয়। এতে মেহেরগড় সম্ভবত সাংস্কৃতিক দিক থেকে আরও বেশি পরিণতি লাভ করে। মৃৎপাত্রে বা মৃৎশিল্পের ক্ষেত্রে আরও বৈচিত্র্য এবং নতুনত্ব আসে। তারা বিভিন্ন রঙের ব্যবহার করতে থাকে। পোড়ামাটির নারী মূর্তি, শিলমোহর এগুলো তৈরি করতে থাকে। এর অনেক কিছুই নিদর্শন কিন্তু হরপ্পা সভ্যতায় আমরা দেখতে পাই। জলসেচের ব্যবহার আরও বাড়তে থাকে এবং খাল কাটার পরিমাণ বেড়ে যায় এবং এর প্রমাণও অনেক জায়গায় পাওয়া গিয়েছে। মেহেরগড়ের একদম শেষ পর্যায়ে আস্তে আস্তে কিন্তু নগরায়নের সূচনা হয়েছিল এটা মনে করা হয় এবং তার বিকাশ অর্থাৎ চতুর্থ পর্যায় থেকে নগরায়নের বিকাশ শুরু হয় এবং সেটা পরিপূর্ণতা লাভ করে একদম সপ্তম পর্বে গিয়ে। এবং এখানে সময় মানুষের জীবনযাত্রা, রুচির বিকাশ, রাস্তাঘাটের উন্নতি সবই কিন্তু এই পর্যায়ে এসে দেখা যায়। তাহলে পতন, একটা সভ্যতার পতন হয়েছিল এবং তার উপর নির্ভর করেই তো অন্য সভ্যতার উন্নতি ঘটেছিল। জানা যায় যে খ্রিস্টপূর্ব 3000-এর মাঝামাঝি সময় মেহেরগড় সভ্যতা পতন হয় এবং সম্ভবত এখানকার অধিবাসীরা অন্য কোনো জায়গায় চলে গেছিলো, কিন্তু এর পতন ঠিক কী কারণে হয়েছিল তার সেরকম কিছু উল্লেখ কিন্তু সেরকমভাবে কোনো জায়গায় পাওয়া যায়নি। এর গুরুত্ব পড়ার আগে হরপ্পা সভ্যতার সঙ্গে এর যে মেন যে তফাৎগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে এখানে রোদে শুকনো বা কাদামাটির ব্যবহার বেশি দেখা গিয়েছিল। হরপ্পা সভ্যতায় সেখানে ছিল আগুনে পোড়ানো। হরপ্পা সভ্যতা ছিল সম্পূর্ণ নাগরিক সভ্যতা। মেহেরগড় সভ্যতা প্রথমে কিন্তু গ্রামীণ সভ্যতা দিয়ে শুরু হলো, পরবর্তীকালে সেটা নগরায়নের ক্ষেত্রে
নির্ভর করেছিল। উম, মেহেরগড় সভ্যতা কিন্তু প্রস্তর যুগ থেকে শুরু হয়ে তাম্রপ্রস্তর যুগে এসে শেষ হয়েছিল। অপরদিকে কিন্তু যেই সিন্ধু সভ্যতা ছিল সেটা কিন্তু তাম্রপ্রস্তর যুগে শুরু হয়েছিল। এবং আরেকটা জিনিস বলা যায় যে মেহেরগড় সভ্যতার থেকেই কিন্তু যে নগরায়নের যে রূপ সেটারই কিন্তু আরও পরিপূর্ণতা সেটা কিন্তু আমরা সিন্ধু সভ্যতায় দেখতে পাই। যাই হোক, সিন্ধু সভ্যতা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যখন তার বৈশিষ্ট্য, নগরায়ন, নগর পরিকল্পনা, উত্থান পতন সেগুলো দেখব। তাহলে এই সভ্যতার গুরুত্বটা কি? প্রথমেই হচ্ছে এটা প্রাচীনতম সভ্যতা। অর্থাৎ এই সভ্যতা আবিষ্কার করার আগে মনে করা হতো যে সিন্ধু সভ্যতাই ভারতের প্রাচীনতম সভ্যতা, কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কার হওয়ার পর এটা মনে করা হচ্ছে যে এই সভ্যতা, তাহলে ভারতের সভ্যতা কিন্তু আরও প্রায় 3000 বছর পিছনে চলে গেল। এবং আর একটা জিনিস হচ্ছে সিন্ধু সভ্যতার পূর্বসূরি একে বলা হচ্ছে। হরপ্পা মহেঞ্জোদারো যেহেতু মেসোপটেমিয়ার দূরবর্তী উপনিবেশ ছিল, বা অনেকে বলে থাকেন যে সিন্ধু সভ্যতার অনেকে বলে থাকেন সিন্ধু অর্থাৎ মেহেরগড় সভ্যতা আবিষ্কার আগে বলা হতো যে সিন্ধু অধিবাসীরা তারা বাইরে থেকে এসেছিলেন বা মেসোপটেমিয়ার উপনিবেশ এখানে গড়ে তুলেছিল, সেই থেকে তারা নগরায়ন করেছিল। কিন্তু এই সভ্যতা এটা প্রমাণ করে যে তারা কোনো বাইরে থেকে আসা না, তারা ভারতবর্ষেরই প্রাচীন অধিবাসী ছিল এবং তারা বলা যায় যে সিন্ধু সভ্যতার পূর্বসূরি ছিল, বা সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতার উত্তরসূরি ছিল। লাস্ট হচ্ছে কি, মেহেরগড় এর নাগরিক সভ্যতার পরিপূর্ণ প্রতিফলন রূপ কিন্তু আমরা সিন্ধু সভ্যতায় দেখতে পাই। এবং হরপ্পা মহেঞ্জোদারোর যে উন্নত নগর সভ্যতা দেখা যায়, বা নেক্সট ক্লাসে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে মেহেরগড় ও সন্নিহিত অঞ্চলে যে মানব সভ্যতার বিকাশ ঘটেছিল তারই পরিপূর্ণ প্রতিফলন কিন্তু মেহেরগড় সভ্যতায় আমরা দেখতে পাই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।